আগামী মাসের শুরু থেকেই এটিএম থেকে টাকা তোলা আর আগের মতো সহজ থাকছে না। ধীরে ধীরে বদলাচ্ছে ব্যাংকিং ব্যবস্থার নিয়ম, আর সেই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ গ্রাহকদের দৈনন্দিন জীবনে। বিশেষ করে নগদ লেনদেনের ক্ষেত্রে এখন থেকে আরও বেশি সচেতন থাকতে হবে, কারণ একাধিক বড় ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং বন্ধন ব্যাংক এটিএম লেনদেনের নিয়ম, চার্জ এবং সীমা নিয়ে বড় পরিবর্তন আনতে চলেছে। এই পরিবর্তনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ইউপিআই ভিত্তিক নগদ তোলার নিয়ম। এতদিন অনেকেই ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতেন এবং সেটিকে আলাদা একটি সুবিধা হিসেবে দেখা হতো, কিন্তু এবার সেই সুবিধার ধরন বদলাচ্ছে। 1 এপ্রিল থেকে ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলাও মাসিক ফ্রি ট্রানজ্যাকশনের মধ্যে ধরা হবে। অর্থাৎ আপনি যদি মাসে নির্দিষ্ট সংখ্যার বেশি লেনদেন করেন, তাহলে অতিরিক্ত প্রতিটি লেনদেনের জন্য আপনাকে 23 টাকা করে চার্জ দিতে হবে। তার সঙ্গে যোগ হবে প্রযোজ্য কর। ফলে যারা নিয়মিত ইউপিআই দিয়ে নগদ তোলেন তাদের খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের জন্য নগদ তোলার দৈনিক সীমা কমিয়ে দিচ্ছে। আগে যেখানে অনেক ডেবিট কার্ডে দিনে 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যেত, এখন সেই সীমা কমে 50,000 টাকায় নেমে আসছে। আবার কিছু প্রিমিয়াম কার্ডের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে 1.5 লক্ষ টাকা পর্যন্ত তোলার সুযোগ ছিল, এখন তা কমিয়ে 75,000 টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যারা বড় অঙ্কের নগদ লেনদেন করেন তাদের নতুন করে পরিকল্পনা করতে হবে। বন্ধন ব্যাংকের ক্ষেত্রেও একইভাবে পরিবর্তন আসছে। এখন থেকে নিজেদের এটিএম ব্যবহার করলে গ্রাহকরা মাসে মাত্র 5টি ফ্রি আর্থিক লেনদেন করতে পারবেন। যদিও নন ফিনান্সিয়াল লেনদেন যেমন ব্যালেন্স চেক বা মিনি স্টেটমেন্টের ক্ষেত্রে কোনো সীমা রাখা হয়নি, কিন্তু অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করলে নিয়ম আরও কঠোর। মেট্রো শহরে মাসে 3টি এবং নন মেট্রো শহরে 5টি ফ্রি লেনদেন করা যাবে। এই সীমার মধ্যে আর্থিক এবং নন ফিনান্সিয়াল 2 ধরনের লেনদেনই ধরা হবে। সীমা পেরিয়ে গেলে চার্জও দিতে হবে। প্রতিটি আর্থিক লেনদেনের জন্য 23 টাকা এবং নন ফিনান্সিয়াল লেনদেনের জন্য 10 টাকা করে কাটা হবে। এমনকি অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলে এবং লেনদেন ব্যর্থ হলেও 25 টাকা জরিমানা ধার্য করা হবে। ফলে ভুল করে লেনদেন করলেও আর রেহাই নেই। এই পরিবর্তনগুলোর পেছনে মূল কারণ হল ব্যাংকগুলোর অপারেশনাল খরচ বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেনকে আরও নিয়ন্ত্রিত করা। বিশেষজ্ঞদের মতে ব্যাংকগুলি এখন চায় গ্রাহকরা আরও পরিকল্পিতভাবে লেনদেন করুন এবং অপ্রয়োজনীয় এটিএম ব্যবহার কমান। এর ফলে সাধারণ মানুষের ওপর কী প্রভাব পড়বে? প্রথমত, যারা ঘন ঘন এটিএম ব্যবহার করেন তাদের খরচ বাড়বে। দ্বিতীয়ত, বড় অঙ্কের নগদ তোলার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হবে। তৃতীয়ত, ইউপিআই ব্যবহার করেও নগদ তোলা আর সম্পূর্ণ ফ্রি থাকছে না, ফলে ডিজিটাল সুবিধার মধ্যেও এখন হিসেব করে চলতে হবে। তবে এর একটি ইতিবাচক দিকও রয়েছে। এই পরিবর্তনের ফলে মানুষ হয়তো আরও বেশি ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকবেন, যেমন ইউপিআই, কার্ড পেমেন্ট বা নেট ব্যাংকিং, যেখানে সরাসরি নগদ ব্যবহারের প্রয়োজন কম। এতে লেনদেন আরও স্বচ্ছ এবং ট্র্যাকযোগ্য হবে। সব মিলিয়ে আগামী দিনগুলিতে ব্যাংকিং পরিষেবা ব্যবহারের ধরন বদলাতে চলেছে। এখন আর ইচ্ছে মতো এটিএম থেকে টাকা তোলা যাবে না, বরং প্রতিটি লেনদেনের আগে ভাবতে হবে এটি কি সত্যিই প্রয়োজনীয়, কারণ সীমা পেরোলেই বাড়তি খরচ। তাই এখনই সময় নিজের ব্যাংকিং অভ্যাসে পরিবর্তন আনার। কতবার এটিএম ব্যবহার করছেন, কত টাকা তুলছেন এবং কোন পদ্ধতিতে লেনদেন করছেন, সব কিছুই নতুন করে ভাবতে হবে। কারণ নতুন নিয়মে সচেতন না হলে অজান্তেই আপনার খরচ বেড়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। অবসর জীবনের পরিকল্পনা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা। ভারতে এখন পেনশন নিয়ে সবচেয়ে বড় আলোচনা। ন্যাশনাল পেনশন সিস্টেম বনাম ইউনিফাইড পেনশন স্কিম। একদিকে বাজার নির্ভর রিটার্ন, অন্যদিকে নিশ্চিত পেনশন। প্রশ্ন একটাই, আপনার জন্য কোনটা সেরা? এখন প্রশ্ন হলো, এনপিএস কি, ইউপিএস কি? 2 স্কিমের মধ্যে মূল পার্থক্য কি এবং আপনার জন্য কোনটি বেশি উপযোগী? 2004 সালে চালু হয় ন্যাশনাল পেনশন সিস্টেম। তখন এটি সরকারি কর্মীদের জন্য আনা হয়েছিল। পরে 2009 সালে এটি সাধারণ নাগরিকদের জন্য খুলে দেওয়া হয়। অর্থাৎ এখন সরকারি কর্মী, বেসরকারি কর্মী, স্বনিযুক্ত ব্যক্তি, এমনকি এনআরআইরাও এতে বিনিয়োগ করতে পারেন। এটি একটি মার্কেট লিঙ্কড স্কিম, অর্থাৎ আপনার পেনশন নির্ভর করবে শেয়ার বাজার, বন্ড ও অন্যান্য বিনিয়োগের পারফরম্যান্সের ওপর। অবসরের সময় কি হয়? 60 বছর বয়সে
60% টাকা আপনি এককালীন তুলতে পারবেন ট্যাক্স ফ্রি, বাকি 40% দিয়ে কিনতে হবে অ্যানুইটি। এনপিএসের সুবিধা ও অসুবিধা। সুবিধা: বাজার ভিত্তিক হওয়ায় বেশি রিটার্নের সম্ভাবনা, ট্যাক্স বেনিফিট 80C 80CCD, বিনিয়োগের ক্ষেত্রে নমনীয়তা, নিজের ফান্ড ম্যানেজার বেছে নেওয়ার সুযোগ। অসুবিধা: পেনশন নিশ্চিত নয়, বাজার খারাপ হলে রিটার্ন কম হতে পারে, 40% টাকা অ্যানুইটিতে আটকে যায়। 2024 সালে চালু হয় ইউনিফাইড পেনশন স্কিম। এটি মূলত একটি হাইব্রিড স্কিম, যেখানে এনপিএসের মতো কন্ট্রিবিউশন আছে, কিন্তু ওপিএসের মতো নিশ্চিত পেনশনও রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা, ভবিষ্যতে রাজ্য সরকারি কর্মীরাও এর আওতায় আসতে পারেন। যদি 25 বছর চাকরি করেন তাহলে অবসরের সময় নিশ্চিত পেনশন পাবেন, শেষ 12 মাসের গড় বেসিক বেতনের 50% পেনশন। 10 বছর চাকরি করলেও মাসে 10,000 টাকা ন্যূনতম পেনশন নিশ্চিত। পেনশনভোগীর মৃত্যু হলে পরিবার শেষ পেনশনের 60% পাবে। ইউপিএসের সুবিধা ও অসুবিধা। সুবিধা: নিশ্চিত পেনশন, পরিবারকে আর্থিক সুরক্ষা, মুদ্রাস্ফীতি অনুযায়ী ডিএ বৃদ্ধি, গ্র্যাচুইটি সুবিধা। অসুবিধা: এককালীন টাকা তোলার সুযোগ নেই, বিনিয়োগের নমনীয়তা নেই, ট্যাক্স নিয়ে স্পষ্টতা এখনও নেই। এনপিএস ভার্সেস ইউপিএস মূল পার্থক্য। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুই স্কিমের মধ্যে পার্থক্য কোথায়? ঝুঁকি: এনপিএস বাজার নির্ভর, ঝুঁকি বেশি। ইউপিএস নিশ্চিত পেনশন, ঝুঁকি কম। পেনশন: এনপিএস নির্দিষ্ট নয়, ইউপিএস নির্দিষ্ট, 50% বেতন, লাম্প সাম টাকা। এনপিএস 60% এককালীন পাওয়া যায়, ইউপিএস নেই। ফ্লেক্সিবিলিটি: এনপিএস বেশি, ইউপিএস কম। এখন আসল সিদ্ধান্তের জায়গা। যদি আপনি বেশি রিটার্ন, ট্যাক্স সেভিং, বিনিয়োগের স্বাধীনতা চান, তাহলে আপনার জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম ভালো। আবার যদি আপনি নিশ্চিত পেনশন, কম ঝুঁকি, পরিবারকে সুরক্ষিত রাখতে চান, তাহলে আপনার জন্য উপযুক্ত ইউনিফাইড পেনশন স্কিম। এনপিএস বেশি উপযোগী প্রাইভেট চাকরি, ফ্রিল্যান্সার, স্বনিযুক্ত ব্যক্তি। ইউপিএস বেশি উপযোগী সরকারি কর্মী, স্থায়ী চাকরি যাদের আছে। অবসর জীবনের পরিকল্পনায় একটি সঠিক সিদ্ধান্ত আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। একদিকে ন্যাশনাল পেনশন সিস্টেম, যেখানে রয়েছে বেশি রিটার্নের সম্ভাবনা, অন্যদিকে ইউনিফাইড পেনশন স্কিম, যেখানে রয়েছে নিশ্চয়তা ও স্থিরতা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনার। আপনি কি ঝুঁকি নিয়ে বেশি লাভ চান, নাকি নিশ্চিন্ত জীবনের জন্য স্থায়ী পেনশন? সঠিক পরিকল্পনায় আপনার গোল্ডেন ইয়ার্সকে সত্যিই সোনালি করে তুলতে পারে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ভারতের অবসরকালীন সঞ্চয় ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসতে চলেছে। 2024 সাল থেকে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস-এর নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হয়েছে। এই পরিবর্তনগুলি এনেছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা PFRDA। এই সংস্কারের মূল উদ্দেশ্য হল বেসরকারি কর্মীদের জন্য আরও বেশি নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি দেওয়া এবং সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এবার থেকে সরকারি কর্মী এবং বেসরকারি কর্মীদের জন্য এনপিএস-এর নিয়ম আলাদা করে নির্ধারণ করা হয়েছে। 2024 সালে এনপিএস-এ কি বড় পরিবর্তন হয়েছে? সরকারি ও বেসরকারি কর্মীদের নিয়মে কি পার্থক্য? অবসরের সময় কত টাকা একসঙ্গে তোলা যাবে এবং সাধারণ গ্রাহকদের জন্য এর প্রভাব কি হতে পারে? এনপিএস কি? প্রথমেই সংক্ষেপে জানা যাক এনপিএস কি। এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম হল একটি দীর্ঘমেয়াদী অবসরকালীন সঞ্চয় প্রকল্প। এই স্কিমে কর্মজীবনের সময় নিয়মিত টাকা বিনিয়োগ করা হয়। অবসর গ্রহণের পর সেই অর্থের একটি অংশ একসঙ্গে পাওয়া যায়, আর বাকি অংশ থেকে নিয়মিত পেনশন পাওয়া যায়। সরকারি কর্মীদের পাশাপাশি বর্তমানে বেসরকারি কর্মী এবং সাধারণ নাগরিকরাও এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। সরকারি এবং বেসরকারি সেক্টরের এনপিএসকে আলাদা কাঠামোর মধ্যে আনা হয়েছে। এর ফলে দুটি ভিন্ন ধরনের নিয়ম তৈরি হয়েছে। একদিকে রয়েছে সরকারি কর্মীদের জন্য নির্দিষ্ট নিয়ম, অন্যদিকে বেসরকারি বা কর্পোরেট কর্মীদের জন্য আরও নমনীয় নিয়ম। কর্পোরেট এনপিএস-এর পুনর্বিন্যাস। PFRDA কর্পোরেট এনপিএসকেও নতুনভাবে শ্রেণীবদ্ধ করেছে। এখন এটি দুটি ভাগে ভাগ করা হয়েছে: গভর্নমেন্ট এন্টিটিজ এবং লিগ্যাল এন্টিটিজ। গভর্নমেন্ট এন্টিটিজ বলতে বোঝানো হচ্ছে স্ট্যাচুটারি সংস্থা, কেন্দ্রীয় পাবলিক সেক্টর সংস্থা এবং রাজ্য সরকারি সংস্থা। অন্যদিকে লিগ্যাল এন্টিটিজ বলতে বোঝানো হচ্ছে বেসরকারি কর্পোরেট সংস্থা। এই নতুন কাঠামোর ফলে প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করা হয়েছে। সিআর-এর সঙ্গে সরাসরি যুক্ত।
সরকারি সংস্থাগুলিকে এখন সরাসরি যুক্ত করা হচ্ছে সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি বা সিআর এর সঙ্গে। এর ফলে আগে যে মধ্যস্থতাকারী বা পিওপির মাধ্যমে কাজ করতে হতো সেই ব্যবস্থা ধীরে ধীরে কমানো হচ্ছে। এতে খরচ কমবে এবং প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত হবে বলে মনে করা হচ্ছে। বেসরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম। এখন দেখা যাক বেসরকারি বা নন গভর্নমেন্ট কর্মীদের জন্য কি কি নতুন নিয়ম চালু হয়েছে। এই নিয়মগুলি মূলত অল সিটিজেন মডেল, কর্পোরেট সেক্টর মডেলের আওতায় থাকা গ্রাহকদের জন্য প্রযোজ্য। 80-20 লাম্প সাম নিয়ম। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অবসরের সময় টাকা তোলার নিয়মে। আগে এনপিএসে অবসরের সময় 60% টাকা একসঙ্গে তোলা যেত, বাকি 40% দিয়ে অ্যানিউটি বা পেনশন কিনতে হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী বেসরকারি কর্মীরা এখন 80% টাকা একসঙ্গে তুলতে পারবেন আর মাত্র 20% দিয়ে অ্যানিউটি কিনতে হবে। এই পরিবর্তন অনেক বিনিয়োগকারীর জন্য বড় সুবিধা বলে মনে করা হচ্ছে। ছোট কর্পাসে 100% উত্তোলন। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে ছোট কর্পাসের ক্ষেত্রে। যদি কোনো ব্যক্তির এনপিএস অ্যাকাউন্টে মোট সঞ্চয় 8 লক্ষ টাকা বা তার কম হয়, তাহলে তিনি অবসরের সময় পুরো টাকাই একসঙ্গে তুলতে পারবেন। এর আগে এই সীমা ছিল অনেক কম। লক ইন পিরিয়ড বাতিল। বেসরকারি গ্রাহকদের জন্য আরেকটি বড় পরিবর্তন হল 5 বছরের লক ইন পিরিয়ড তুলে দেওয়া হয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের কাছে টাকা ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি নমনীয়তা এসেছে। বিনিয়োগের বয়সসীমা বাড়ানো। আগে এনপিএসে সর্বোচ্চ 75 বছর বয়স পর্যন্ত বিনিয়োগ রাখা যেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এই সীমা বাড়িয়ে করা হয়েছে 85 বছর। অর্থাৎ কেউ চাইলে আরও দীর্ঘ সময় ধরে এনপিএসে বিনিয়োগ চালিয়ে যেতে পারবেন। ধাপে ধাপে টাকা তোলার সুযোগ। বেসরকারি গ্রাহকদের জন্য আরও একটি নতুন সুবিধা হল সিস্টেম্যাটিক ইউনিট রিডেমশন। এর মাধ্যমে গ্রাহকরা চাইলে ধাপে ধাপে টাকা তুলতে পারবেন। এই পদ্ধতিগুলির মধ্যে রয়েছে সিস্টেম্যাটিক ইউনিট রিডেমশন এবং সিস্টেম্যাটিক লাম্প সাম উইথড্রল। এর ফলে অবসরকালীন অর্থ ব্যবস্থাপনা আরও সহজ হতে পারে। সরকারি কর্মীদের জন্য নিয়ম। এবার দেখা যাক সরকারি কর্মীদের জন্য কি নিয়ম রয়েছে। সরকারি কর্মীদের ক্ষেত্রে কাঠামো তুলনামূলকভাবে আরও নিয়মবদ্ধ রাখা হয়েছে। 60-40 নিয়ম বজায় রাখা। সরকারি কর্মীদের জন্য এখনও পর্যন্ত 60-40 নিয়মই বজায় রয়েছে, অর্থাৎ অবসরের সময় 60% টাকা একসঙ্গে তোলা যাবে, বাকি 40% দিয়ে পেনশন নিতে হবে। 100% উত্তোলনের সীমা বাড়ানো। আগে যদি কোনো সরকারি কর্মীর এনপিএস কর্পাস 5 লক্ষ টাকার কম হতো, তাহলে তিনি পুরো টাকা তুলতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী এই সীমা বাড়িয়ে করা হয়েছে 8 লক্ষ টাকা। সিস্টেম্যাটিক ইউনিট রিডেমশন। সরকারি কর্মীদের জন্য নতুনভাবে চালু করা হয়েছে সিস্টেম্যাটিক ইউনিট রিডেমশন বা SUR। এর মাধ্যমে তারা নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ ইউনিট রিডিম করতে পারবেন। বয়সসীমা বৃদ্ধি। বেসরকারি কর্মীদের মতো সরকারি কর্মীরাও এখন 85 বছর বয়স পর্যন্ত এনপিএসে থাকতে পারবেন। এনপিএসের সাধারণ নিয়ম। কিছু পরিবর্তন রয়েছে যা সরকারি এবং বেসরকারি উভয় ধরনের গ্রাহকদের জন্য প্রযোজ্য। এনপিএসের উপর লোন। এখন গ্রাহকরা চাইলে তাদের নিজের অংশদান থেকে 25% পর্যন্ত লোন নিতে পারবেন। এই লোন নেওয়া যাবে আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। এর জন্য এনপিএস অ্যাকাউন্টের উপর একটি লিয়েন মার্ক করা হবে। আংশিক উত্তোলন। এছাড়াও এনপিএস থেকে আংশিক টাকা তোলার নিয়মেও পরিবর্তন এসেছে। এখন গ্রাহকরা 60 বছরের আগে 4 বার পর্যন্ত আংশিক টাকা তুলতে পারবেন, তবে প্রতিবার উত্তোলনের মধ্যে 4 বছরের ব্যবধান থাকতে হবে। এই সুবিধা বিশেষ করে চিকিৎসা এবং অন্যান্য জরুরি আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কর সুবিধা। 2025-26 অর্থবছর থেকে কর সুবিধার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। নতুন কর ব্যবস্থায় এখন নিয়োগকর্তার অংশদান বেতন প্লাস ডি এর 14% পর্যন্ত কর ছাড়যোগ্য। এই সুবিধা এখন সরকারি এবং বেসরকারি উভয় কর্মীর জন্য সমানভাবে প্রযোজ্য। কর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও বেসরকারি কর্মীরা এখন 80% টাকা তুলতে পারবেন, তবে বর্তমানে করমুক্ত অংশ এখনও 60% পর্যন্ত স্পষ্টভাবে নির্ধারিত। অতিরিক্ত 20%-এর কর ব্যবস্থা নিয়ে ভবিষ্যতের বাজেটে আরও স্পষ্টতা আসতে পারে।
সব মিলিয়ে বলা যায় 2026 সালের এনপিএস সংস্কার ভারতের অবসরকালীন সঞ্চয় ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই পরিবর্তনের মাধ্যমে বেসরকারি কর্মীদের জন্য আরও নমনীয়তা, সরকারি কর্মীদের জন্য আরও সুসংগঠিত কাঠামো এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করার চেষ্টা করা হয়েছে। তবে বিনিয়োগ করার আগে প্রত্যেক গ্রাহকের উচিত নিজের আর্থিক লক্ষ্য এবং অবসর পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, কারণ দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে সঠিক পরিকল্পনাই ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।